গল্প শুনুন সঙ্গে বাপন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের গল্প কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা ছায়ামূর্তি। গ্রামে পৌঁছতে মাইল দুয়েক তখনও দেরি। এমন সময় তুমুল বৃষ্টি নামল। প্রথমে ভেবেছিলুম ভিজতে ভিজতেই যাব। বৃষ্টিতে ভিজতে আমার ভালোই লাগে, কিন্তু এই অপরিচিত জনমানবহীন পথে জলে আর কাদায় মাখামাখি অবস্থায় পথ হারিয়ে মাঠে মাঠে ঘুরতে হলে বৃষ্টিতে ভেজার আনন্দ যে সম্পূর্ণ উবে যাবে তা মনে আসতেই মতটা বদলে গেল। মাথা গোঁজবার মতো একটা আশ্রয়ের জন্যে উৎসুক হয়ে উঠলুম। এদিকে প্রায়ই নীলকুঠির অনেক বড় বড় বাড়ির জীর্ণ কঙ্কালগুলো দেখা যায়। সন্ধ্যার মৃদু আলোয় বৃষ্টির মধ্যে দূরের ঝাপসা বাড়িটা দেখে সেরকমই কোনো একটা বাড়ি বলে মনে হলো। সত্যি তাই, অতীত দিনের সমস্ত ঐশ্বর্য বাড়িটার গা থেকে খসে পড়েছে। বড় জমিদার বংশের সুশ্রী ছেলেকে ময়লা কাপড় আর ছেঁড়া জামা পরালে যেরকম করুণ দেখায়, ওই বাড়ির বাইরেটাও সেই রকম। কিন্তু আমার অবস্থা তখন বাড়িটার চেয়েও করুণ। আকাশের কাছ থেকেও যে শীঘ্রই করুণা মিলবে এরকম ভরসা পেলুম না। উপস্থিত এই বাড়িতে আশ্রয় নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সন্ধ্যা হয়ে আসছে। লোকালয়ের বাইরে মাঠের ভেতর অন্ধকারময় ওই রকম বৃষ্টির দিনে নিঃসঙ্গতা ও নির্জনতা যে কী অদ্ভুত, এর আগে তার কোনো স্পষ্ট ধারণা আমার ছিল না। সমস্ত মন অকারণে ছমছম করে উঠল। আর কেন যেন ছাই, জীবনে যত ভয়ঙ্কর ভূতের গল্প শুনেছি, যতই ভাবি না কেন সেগুলো মনে করব না, ততই একটার পর একটা করে মনে পড়ে গেল। ক্রমশ অন্ধকার গাঢ় হয়ে এলো। বারান্দার একধারে অসহায় অবস্থায় দাঁড়িয়ে রইলুম। বাতাসে চামচিকের একটা স্যাঁতস্যাঁতে গন্ধ। পেছনেই বড় বড় অন্ধকার ঘরগুলো পড়ে রয়েছে। সেগুলো খোলা কি বন্ধ। পুরনো কাঠের দরজা দেখবার উৎসাহ সত্যি বলতে কি একেবারেই ছিল না। কিন্তু হঠাৎ একটা খসখসে শব্দে চমকে পেছনে চাইলুম। পুরনো কাঠের বিবর্ণ দরজাটা ধীরে ধীরে খুলে গেছে, আর ভুসো মাখা একটা লণ্ঠন ওপরে তুলে একটি বুড়ো নিঃশব্দে আমাকে দেখছে। প্রথমে চমকে উঠলেও ওই ভুসো মাখা আলো ও কঙ্কালসার বুড়োর দেখা পেয়েই মনে মনে খুশি হয়ে উঠলুম। কোনো কথা বলার জন্যেই তাড়াতাড়ি বললুম, যা বৃষ্টি। দরজাটা সম্পূর্ণ মূলে নির্বাকভাবে সেই বুড়ো আমার কাছে আরও খানিক এগিয়ে এসে লণ্ঠনটা তুলে বোধ করি ভালো করে খানিক পরীক্ষা করল। তারপর নিতান্ত আচমকা হাসতে লাগল। আশ্রয়, হা 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 হা। তারপর তেমনি আচমকা গম্ভীর হয়ে মুখটা ভারী করে বলল, তা ভেতরে এসো, কিন্তু জায়গাটা হয়তো তোমার সহ্য হবে না। বুড়ো দরজাটার দিকে এগিয়ে গেল। তার দেহের প্রতিটা নড়াচড়া ঠিক যেন কলের মানুষের মতো। অনেকক্ষণ পরে মানুষের দেখা পেয়ে সত্যিই বেশ খানিকটা উৎসাহ পাচ্ছিলুম। তাই এদিকে নজর না দিয়ে বুড়োর পেছন পেছন চললুম। বিরাট বড় বড় সব ঘর, অনেক ভাঙা জিনিসের আবর্জনায় ভরা। সেই ভুসোমাখা লণ্ঠনের মৃদু লাল আলোয় পলেস্তরা খসা দেওয়ালের গায়ে যেন অদ্ভুত ধরনের ছায়ারা সব ঘোরাঘুরি করছে। আবছা আলোয় গোটা তিনেক বেশ বড় ঘর পেরিয়ে অবশেষে বাড়ির পেছনের অংশে এসে পৌঁছলুম। বুড়ো সামনের ঘরের দরজাটা খুলে যন্ত্রের মানুষের মতো আড়ষ্টভাবে আগে ভেতরে গেল। বহু পুরনো বিবর্ণ একটা টেবিলের উপর বুড়ো তার হাতের লণ্ঠনটা রাখল। ঘরে একটিমাত্র নড়বড়ে তক্তা, ময়লা বিছানা, তার উপর আর আসবাবপত্রের মধ্যে সেই টেবিলটা ছাড়া হাতল ভাঙা মাত্র আর একটি চেয়ার। সেই চেয়ারে আমাকে বসতে বলে বুড়ো কীরকম অস্থিরভাবে খানিক পায়চারি করতে লাগল। হঠাৎ সামনের জানলার সার্সিটা খুলে অন্ধকার বৃষ্টি ভেজা আকাশের দিকে চেয়ে রইল। কোনো রকমে আলাপ জমাবার জন্যে বললুম, আপনি তো এতক্ষণ এই ঘরেই ছিলেন। একা থাকতে। আমার স্বর শুনে কেমন যেন চমকে উঠল। কথার মাঝখানে আমাকে থামতে হলো। ধীরে ধীরে সে আমার দিকে ফিরে দাঁড়ালো, কিন্তু আমার যেন মনে হলো ঘাড় ফেরাতে পারে না বলেই
সমস্ত শরীরটা কলের মতো তাকে ঘোরাতে হচ্ছে। বলছো কি? না, আমি তো এতক্ষণে বাগানে পায়চারি করছিলুম, তোমাকে আসতে দেখি আলো জেলে আনলুম। এই বৃষ্টিতে আপনি বাগানে ছিলেন? একটু আশ্চর্য হয়ে প্রশ্ন করলুম। ততোধিক আশ্চর্য হয়ে সে বলল, বৃষ্টি? বলো কি? কখন থেকে নামল? আচ্ছা পাগল লোক তো। বললুম, সে তো অনেকক্ষণ। ঘরে এসে কাপড় জামা বদলাননি? অতিমাত্রায় ব্যস্ত হয়ে সে বলল, না না, কাপড় জামা যদি ভিজেই থাকে তো আপনিই শুকিয়ে যাবে। বুড়ো তক্তাটার এক কোণে কীরকম যেন আলগোছে বসল, খানিক চুপচাপ। তারপর বললে, আমি কিন্তু মনে করছিলুম আজ তারা নিশ্চয়ই আসবে। চুপ! কিছু শুনতে পেলে কি? কতকগুলো লোকের অস্পষ্ট পায়ের শব্দ। সেই তারা যারা আমার ছেলেটাকে নিয়ে গেল। কান পেতে শোনবার চেষ্টা করতে লাগলুম তুমুল বৃষ্টির শব্দ, ঝমঝম ঝমঝম। কিন্তু কেমন যেন মনে হলো বাইরে কারা সত্যিই সাবধানে পা ফেলে এগিয়ে আসছে। কে তারা? এবারে সত্যিই সমস্ত শরীরে বিদ্যুতের মতো এঁকে মেঁকে একটা ঠান্ডা শিরশিরে স্রোত বয়ে গেল। আচ্ছা, এ ঘরেও কি বৃষ্টি পড়ছে? বুড়োর মুখের দিকে চাইতে চেষ্টা করলুম। আবছা আলোয় কিছুই বোঝা গেল না। সত্যিই সে ঠাট্টা করছে না তো? কিন্তু উত্তর দিতেই হলো ছাতের দিকে চেয়ে। বললুম, না। কেন? আপনি কি কিছু বুঝতে পারছেন না? বুড়ো আবার আচমকা জোরে হেসে উঠল। হা 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 হা। বয়স হলেই যে সব জিনিস ঠিকঠাক বোঝা যায় এরকম কুসংস্কার মনে রেখো না। এখন যা স্পষ্ট দেখছো শুনছো, আমার মতো হলে অত স্পষ্ট আর দেখবে না, শুনবে না। আবার খানিক চুপচাপ। আহা, তোমাকে তো কিছু খেতে দিতে পারলুম না। রান্নাঘরে কিন্তু সব জিনিস আছে। কষ্ট করে যদি জল ফুটিয়ে নিতে পারো তাহলে এক কাপ চা খেতে পাবে। আমি যখন... একটু থেমে সে চুপি চুপি বলতে লাগলো, আমি যখন তোমার মতো ছিলুম নিজেই চাটা করতে পারতুম, কিন্তু এখন অনেক দূরে চলে এসেছি, ভারী অসহায়, তাই... চুপ চুপ চুপ! কিছু শুনতে পেলে কি? একটা নতুন সন্দেহ হঠাৎ মাথায় নাড়া দিয়ে উঠল। তবে কি? চেয়ারে সমস্ত দেহ আটকে গিয়েছে যেন, নড়বার শক্তি নেই। রাত কটা বাজে, ঘড়ি আছে? আমাকে সে জিজ্ঞেস করল। গলা দিয়ে স্বর বেরুচ্ছে না, তবু কোনো রকমে জোর করে বললুম, 9:15। তাহলে এই সবে সন্ধে হলো বলো? কখন সূর্য ডুবেছে? হ্যাঁ হ্যাঁ, একটা কথা তোমায় জিজ্ঞেস করব, আজকাল আর সূর্য ওঠে কি, নাকি শুধু কালো রাতের সময় এসেছে? কি উত্তর দেব? আমার হাত পা ক্রমশই আড়ষ্ট হয়ে আসছে। কিন্তু আমার উত্তরের জন্যে অপেক্ষা না করে বুড়ো বিরাট একটা বড়মা চুরুট মুখে দিয়ে দেশলাই জ্বালালো। ভাবলুম মুখটা এবার ভালো করে দেখা যাবে, কিন্তু এত চটপট মুখ নিচু করে চুরুট ধরিয়ে এক মুখ ধোঁয়া ছাড়ল যে কিছুই ভালো করে দেখতে পেলুম না। তার মুখের জায়গায় শুধু লাল খানিকটা চুরুটের আগুন। হ্যাঁ, ততক্ষণ তোমাকে একটা গল্প বলি। গল্প? আবার বিকট জোরে সে হাসতে লাগলো। গল্প ছাড়া আর কি? কারণ তোমরা কেউই যে আমার কথা বিশ্বাস করবে না। 7 মাস এখানে আছি, কিন্তু কেউ কি বিশ্বাস করবে? এ পথের যে কোনো লোককে জিজ্ঞেস করো না কেন, আমি নাকি বছর 3 এখানে আছি। আচ্ছা, সামনে খানিকটা ঝুঁকে তার নিষ্প্রভ নির্মম চোখ দিয়ে গভীরভাবে আমার দিকে চেয়ে সে আবার বলল, আচ্ছা, অন্যায় স্বীকার করলে কি পাপের শাস্তি কিছু কমে? তক্তার উপর খানিক নড়েচড়ে বসে সে ধীরে ধীরে বলল, জানো, আমি একজন খুনি। ভয় পেয়ে আমি চমকে উঠলুম, আর সেই কনকনে ঠান্ডা স্রোত সমস্ত দেহের ভেতর বয়ে গেল। আমার দিকে না চেয়ে সে বলল, এই বাড়িতে আমার আগে যে থাকতো সে লোকটা সুখী ছিল না। কিন্তু কেন? কি খানিক ভেবে সে বলল, সুখীই বা ছিল না কেন? হ্যাঁ হ্যাঁ, বেশ আনন্দেই ছিল। আগে সে থাকতো শহরে, কিন্তু সে শান্তি চাইত, নির্জনতা চাইত। তাই হঠাৎ এই বাড়িটা কিনে ছোট একটি ছেলেকে নিয়ে এখানে চলে এলো। ছেলেটা বেশ সুন্দর ছিল হে, আমি দেখেছি তাকে। কিন্তু এক রাত্রে
এই রকমই অন্ধকার আর নির্জন ছিল সে রাতটা। কারা যেন এসে তাকে নিয়ে গেল। চুপ চুপ, কারুর পায়ের শব্দ পাচ্ছ কি? ভিজে মাঠে শুধু ব্যাঙের ডাক শোনা যাচ্ছে। বাতাসে চামচিকের গন্ধটা আরও স্যাঁতস্যাঁতে হয়ে ভারী হয়ে উঠেছে। হঠাৎ আলোটাকে একটু বাড়িয়ে দিয়ে সে বলল, আচ্ছা, সামনের জানলার সার্সিতে তুমি নিজের কটা ছায়া দেখতে পাচ্ছ? জানলার 5টা কাঁচে আমার 5টা আবছা ছায়া দেখা যাচ্ছে। ধরা গলায় বললুম, 5টা। নিঃশব্দে হাসতে হাসতে কীরকম যেন বেসুরো গলায় বুড়ো পড়ল, ঠিক সে ভদ্রলোকও তার 5টা ছায়া দেখতে পেত। চুরুটে আরও গোটা 2 টান দিয়ে বুড়ো বলল, হ্যাঁ, যে কথা বলছিলাম, জানো, সব বাড়ি ভালো হয় না। যখনই নতুন কোনো বাড়িতে উঠে যাবে, আগে জেনে নিও সেটা ভালো বাড়ি কিনা। কারণ কতকগুলো বাড়ি আছে। এতক্ষণে বাড়ি সম্বন্ধে আলোচনা হওয়ায় উৎসাহিত হয়ে বলে উঠলুম, ঠিক ঠিক, মেঝে হয়তো খারাপ থাকে, দেওয়ালে মারাত্মক অসুখের জীবাণু থাকতে পারে, ড্রেনে। বাধা দিয়ে বুড়ো বললে, না না, সে কথা নয়। কতকগুলো বাড়ি আছে যা সবাইকার সহ্য হয় না। বাড়িতে যে অপদেবতারা থাকে, আমি তাদের কথা বলছি। তুমি কি একটা ভয়ঙ্কর অমঙ্গলের আভাস পাচ্ছ না এখানে? ভয় পেলেই ভয় চেপে ধরে, তা আমি জানি। তাই বললুম, কই, তেমন আর কি? আশ্চর্য, সত্যিই আশ্চর্য। উত্তেজিত হয়ে বুড়ো বললে, আমার আগে যে থাকতো, এ বাড়ি সম্বন্ধে প্রথম প্রথম তোমার মতোই ধারণা তার ছিল। এই ঘরটাও। কারণ এই ঘরটাই এ বাড়ির সবচেয়ে অমঙ্গলের ঘর। প্রথমে তার কাছে অদ্ভুত বা ভয়ের বলে মনে হয়নি। হ্যাঁ, যে কথা বলছিলাম, তুমি যেখানে বসে আছো, সে ভদ্রলোক সেখানে বসেই অনেক রাত পর্যন্ত পড়াশোনা করত। বুড়ো তক্তাটা ছেড়ে ধীরে ধীরে উঠে পড়ল। তারপর যন্ত্রের মানুষের মতো আড়ষ্টভাবে নড়তে নড়তে আমার পেছনে এসে দাঁড়ালো। চমকে উঠে মাথাটা ঘুরিয়ে তার দিকে চাইলুম। বুড়ো যেই হোক, আমার পেছনে সে যে দাঁড়ায়, কিছুতেই এটা পছন্দ করতে পারলুম না। আমার গায়ে হাত দিতে এসেও কি জানি কেন সে খানিক চমকে গেল। একটু সময় নিয়ে বললে, না না, ভয়ের কিছুই নেই, সামনে চেয়ে দেখো, কি দেখতে পাচ্ছ? ততক্ষণে আলোটা কিছু উজ্জ্বল হওয়ায় আমার 5টা ছায়ায় সার্সিতে ভালো করে দেখা যাচ্ছে। বললুম, সেই 5টা ছায়া। কিন্তু ক্রমশ আমার পক্ষে এসব সহ্য করা কঠিন হয়ে উঠেছে। চেয়ার ছেড়ে দৌড়ে বাইরে চলে যাবার একটা প্রবল ইচ্ছে অনুভব করলাম। এই স্যাঁতস্যাঁতে চামচিকের গন্ধ, ভুষোমাখা লণ্ঠনের আবছা আলো আর যন্ত্রের মানুষের মতো অদ্ভুত এই বুড়োর চেয়ে অন্ধকার মাঠে একা ভেজা ঢের ভালো। কিন্তু বৃষ্টি আরও জোরে নেমেছে। সেই মুহূর্তেই কাছেই কোথায় একটা বাজ পড়ল। থরথর করে কেঁপে উঠল সমস্ত বাড়ি। আমার পেছনে দাঁড়িয়ে বুড়ো কিন্তু বলে চলল, ঠিক তাই, সে ভদ্রলোকও এইরকম 5টা ছায়াই দেখত। বইয়ের পাতা উল্টাবার সময় সে দেখত, জানলার ওপাশে সেই 5টা ছায়াও একসঙ্গে পাতা উল্টাচ্ছে। হুঁকো খাবার সময় দেখত 5টা ছায়ামূর্তিও একসঙ্গে হুঁকো টানছে। হ্যাঁ হ্যাঁ, একটা কথা কিন্তু মনে রেখো, তার নাম হরেন মুন্সি। মনে থাকবে তো? কেউ যদি তোমায় জিজ্ঞেস করে ওই বাড়িতে কে থাকে, বলো হরেন মুন্সি। কারণ অদ্ভুত ফিসফিসে গলায় সে বললে, কারণ কেউ জানে না যে 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 কারুর পায়ের শব্দ শুনতে পেলে কি? ধীরে ধীরে আরও খানিক পায়চারি করে চুরুটে গোটা কয়েক সুদীর্ঘ টান দিয়ে বুড়ো বললে, প্রথমে লোকটা ভালোই ছিল এখানে, কিন্তু তার ছেলেটা চুরি যাওয়ার পর এ বাড়িতে যে অপদেবতা আছে সে যেন বেশ বুঝতে পারল। কারা যেন ঘুরে বেড়ায় এ ঘর থেকে ও ঘরে, বারান্দায়, ছাতে, বাগানে, যেন হাসে, যেন কথা বলে ফিসফিস করে। আর একটা জিনিস এবার থেকে সে লক্ষ্য করল, ওই ছায়াগুলো যেন ক্রমশ তারা অবাধ্য হয়ে উঠছে। বইয়ের পাতা উল্টালে সবাই হয়তো আর পাতাই উল্টায় না। কেমন যেন বেয়ারা ভাব তাদের মধ্যে। তারপর গভীর ঘন গলায় সে বলল, তারপর
সেই ভয়ঙ্কর রাতে হরেন মুন্সি হুঁকোটায় কয়েক টান দিয়ে ছায়াগুলোর দিকে চমকে উঠল। সবচেয়ে ডান দিকের ছায়ামূর্তি হুঁকোর বদলে একটা চুরুট ধরিয়ে টানছে। পরপর 5 রাত ওই ধরনের ঘটনা ঘটল। 6 রাতের বার আশ্চর্য হয়ে সে দেখল সবচেয়ে ডান দিকের ছায়ামূর্তিটা একেবারে অদৃশ্য হয়েছে। লোকটা আশ্চর্য হয়ে অন্য 4টে ছায়ার দিকে চেয়ে রইল, আর অন্য 4টে ছায়াও চেয়ে রইল তার মুখে নয়, তার পেছন দিকে। তার পেছনে তখন বিপদ ঘনিয়ে আসছিল। তারপর হঠাৎ কে যেন তার গলা টিপে ধরল। নিঃশ্বাস বন্ধ হয়ে এলো, তবু ছাড়ল না। শেষ নিঃশ্বাস ফেলার আগে লোকটার বেশ মনে আছে অন্য 4টে অবাধ্য ছায়ারা যেন হাসছিল। চুরুটে গোটার 2 টান দিয়ে বুড়ো কানের কাছে মুখ এনে খুব ধীরে বললে, সে হাত কার জানো? সেই পঞ্চম ছায়ামূর্তিটির। তারপর আমার কাঁধের উপর দিয়ে 2টো রক্তহীন ফ্যাকাশে হাত টেবিলের দিকে বাড়িয়ে যেন হাঁপাতে হাঁপাতে বলতে লাগল, এই হাত দুটো যে দুটো হত্যা করেছে, সে আমারই এই 2টো হাত। উত্তেজনায় আর ভয়ে বুড়ো ভয়ানক চঞ্চল হয়ে উঠেছে। আর আর সেই দেহটা নিয়ে কী করলুম জানো? আমার পেছন থেকে ধীরে ধীরে সামনের জানালার কাছে এগিয়ে এসে নিজের বুকে হাত দিয়ে সে বললে, এই সেই দেহটা, এই দেহটাকে চালিয়ে নিয়ে বেড়াচ্ছে একটা ছায়ামূর্তি। চেয়ার ছেড়ে বিদ্যুৎস্পৃষ্টের মতো উঠে দাঁড়ালুম। মুখের উপর একটা আঙুল দিয়ে বুড়ো বললে, চুপ চুপ, বাইরে কার পায়ের শব্দ, তারা এলো বুঝি। কিন্তু অনেকটা পাগলের মতোই তার কোনো কথায় কান না দিয়ে আমি ছুটে সেই বাড়ি থেকে বেরিয়ে পড়লুম। আপনারা শুনছিলেন গল্প শুনুন সঙ্গে বাপন চ্যানেলে আজকের গল্প কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা ছায়ামূর্তি। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হচ্ছে আগামী গল্পে। আজকের মতো টাটা।